আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে পৌঁছেছে হাম রুবেলা সহ 10 ধরনের টিকার নতুন চালান। 24 ঘন্টায় হামের 7 জনের মৃত্যু। হাওড়ের পাকা ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন জেলার কৃষকরা। চরম দুশ্চিন্তায় তারা। নেত্রকোনায় 11 বছর বয়সী মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এবারে বিস্তারিত। দেশে পৌঁছেছে হাম রুবেলার 15 লাখ ডোজ টিকা, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম রুবেলার 15 লাখ ও টিটেনাসের 90,000 ডোজ টিকা সংগ্রহ হয়েছে। আগামী 10 মের মধ্যে 1 কোটির বেশি টিকা দেশে আসবে বলেও জানান তিনি। এতে প্রায় 1 বছর টিকার কোনো ঘাটতি হবে না। এদিকে আজও সারা দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1281 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে 56 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা 268 জন। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং বাফার স্টক এট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাআল্লাহ আমাদের ভ্যাকসিনের কোন রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি করার কোনো সম্ভাবনা নেই। হাম রোগীর বাড়তি চাপ সামাল দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, ফিল্ড হাসপাতালে হাম ও ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে চলছে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ। দেশের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি অনেক হাসপাতালেও চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীর। এরই মধ্যে সারা দেশে হামে মারা গেছে 3 শতাধিক। হাসপাতালগুলো শয্যা সংকটে অনেক শিশুকে রাখা হচ্ছে বারান্দায়। সংকট সমাধানে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। শহীদ মিলন মিলনায়তনের পাশে 20 শয্যার হাসপাতাল তৈরির কাজ চলমান। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাসপাতালটির পরিচালক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে। কেবিনকে আমরা কনভার্ট করে আমরা আইসোলেশনের মানে মেজর্স রোগীদেরকে রাখার জন্য করেছি। বিকল্প ব্যবস্থা হিসেবে যদি এটাতে আমরা কভার না করতে পারি, সেই জন্য মন্ত্রণালয়ের নির্দেশে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী একটা 20 শয্যার একটা ফিল্ড হসপিটাল এস্টাবলিশ করে দিয়েছে। হসপিটালটা সেনাবাহিনী করে দিয়েছে, কিন্তু এখানকার যে জনবল, ডাক্তার, নার্স, কর্মচারী এবং ওষুধপত্র যা কিছু লাগবে, দ্যাট মিনস পরিচালনাটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করা হবে। তিনি জানান, টিকাদান কার্যক্রমের পর হয়তো হাম সংক্রমণ কমে যাবে, তাই এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলবে। ক্রাইসিসের সময় দেশের একটা ন্যাশনাল ইস্যু, যেহেতু আমরা সবাই মিলে সাপোর্ট না করলে তো আসলে মানে এই রোগটাকে আমরা মানে যে চিকিৎসা ব্যবস্থা যেটা করার দরকার সেটা তো পারবো না। সেটা থেকে আমরা আমাদের ডাক্তারদেরকে বা আমাদের নার্সদেরকে আমরা মোটিভেট করেছি। তিনি আরও জানান, প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর চালু হবে এই ফিল্ড হাসপাতাল। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হাওড়ের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার শত শত কৃষক। স্বল্প পরিমাণে ধান সংগ্রহ করতে পারলেও রোদের অভাবে সেগুলো নষ্ট হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় কৃষকরা। এই চিত্র হবিগঞ্জের হাওড় এলাকার। টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় 13,000 হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে পানিতে। বুক সমান পানিতে নেমে কিছু ধান কাটলেও তা গোলায় তোলার আগেই পচে গেছে শুকাতে না পারায়। এই অবস্থায় চরম ক্ষতির মুখে প্রায় 20,000 কৃষক। নিবার মতন না,
হঠাৎ জমিনের তলে নিচে 10 থেকে 12,000 টাকা যায় খাটাইছে। কামলা কাতলা ভাই না বাই বাতি যে লুইয়া ধান ফান আনতেছি এই অবস্থা 1000টা রুজ দিল মানুষ যাইতো না যা করছে বলতে পানি তলে গেছে দান আন তো ব্যস্ত হয় না 400 টাকা মন করে 400 টাকা দানের মন 12 কেজি ছিলাম মনে হয় ফসলে হারছি আটটা সব তলে ধান ব্যস্ত আছে ফসল নাই কিছু নেই না আটকার ফানের তলে কাছে আনছি না ওদের যা কাটতে তুই আনতে পারি না বুঝলি সব ফানি হলো কি ভাই আন্দা হাট মৌলভীবাজারের কাওয়া দিঘির হাওরে পানি না কমায় বাড়ছে কৃষকের হতাশা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার প্রায় 2,442 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে 18,000 কৃষক। আরেক জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে অন্তত 305 হেক্টর জমির ফসল, ক্ষতিগ্রস্ত কমপক্ষে 1,000 কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। মামলার এজাহারে বলা হয়, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। গত 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে সে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত 30 এপ্রিল বাদী হয়ে থানায় মামলা করেন। দুপুরে ময়মনসিংহের র্যাব 14 কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 23 এপ্রিল হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে 18 এপ্রিল 2026 মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। তবে বিশাল এই কর্মযজ্ঞের সমান্তরালে জনমনে ঘুরপাক খাচ্ছে নিরাপত্তার ঝুঁকির প্রশ্ন। কি ধরনের কারিগরি বা পরিবেশগত ঝুঁকি থাকতে পারে এই প্রকল্পে? আন্তর্জাতিক মানদণ্ডই বা কতটা মানা হচ্ছে? এই মেগা প্রকল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। পদ্মার পাড়ে মাথা তুলে দাঁড়িয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। পারমাণবিক শক্তি মানেই যেমন অসীম সম্ভাবনা, তেমনি থাকে সতর্কতার দায়বদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সর্বাধুনিক VVER 1200 প্রযুক্তির এই রিঅ্যাক্টরটি 3+ জেনারেশনের, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা। রূপপুরের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হল এর ডাবল কন্টেইনমেন্ট সিস্টেম, অর্থাৎ যদি কোনো কারণে ভেতরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে তবে তেজস্ক্রিয়তা বাইরে আসতে পারবে না। এমনকি একটি বড় বিমান আছড়ে পড়লেও এর মূল রিঅ্যাক্টরের ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অনেক সেফটি মেজার নেওয়া হয়েছে। এটা যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে গলিত পদার্থটা থাকবে এটাকে সে ক্যাচ করে মাটির নিচে আবদ্ধ করে দিবে, যার কারণে রেডিয়েশনের বাইরে যাওয়ার সুযোগ হবে না। নিরাপত্তা নিশ্চিত করা হলেও বিশেষজ্ঞরা কিছু সম্ভাব্য ঝুঁকির কথা উড়িয়ে দিচ্ছেন না। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পদ্মার পানি ভারসাম্য। সবচেয়ে বড় ঝুঁকি কারিগরি নয়, বরং দক্ষ জনবল ও ব্যবস্থাপনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সামান্যতম মানবিক ভুল মারাত্মক হতে পারে। অপারেশনাল টিম কতটা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংকটে তারা কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই আসল পরীক্ষা। এই রিঅ্যাক্টরগুলো হাইওয়ের একদম কাছাকাছিতে, একদম দেখা যায় যে এরকম একটি অবস্থা, এবং আশেপাশে জনমানব রয়েছে, জনবসতি রয়েছে। সো এটি লোকেশনাল দিক থেকেও একটি সেন্সিটিভ জায়গাতে আছে। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যে দক্ষ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানসম্পন্নভাবে ব্যবস্থাপনা করা। অন্য ইন্ডাস্ট্রির মতো যদি ব্যবস্থাপনার মতো রেওয়াজটা চালু রাখে তাহলে কিন্তু আমরা রিস্ক মুক্ত হতে পারবো না। মেনটেন্যান্স অপারেশনের অনিশ্চয়তা কারা করবে এবং সেই জ্বালানির
বর্জ্য কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু জানি না, এবং সেটার জন্য খরচ কী পরিমাণ ধরা হবে সেটা কিন্তু আমরা জানি না। ইটস এ পার্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। এনার্জি এক্সপার্ট থেকে শুরু করে, রেডিয়েশন এক্সপার্ট থেকে শুরু করে, সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন কমিটি থাকা উচিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বোমা তৈরি করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে পরমাণু বিশেষজ্ঞরা জানান, কখনোই সম্ভব নয়, দুটোর প্রযুক্তি আলাদা। এটা কখনোই সম্ভব না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানিটা আমরা ব্যবহার করি এটা হলো ইউরেনিয়াম-235। এটার সমৃদ্ধকরণ লেভেলটা হয় 3 থেকে 5%। তো পারমাণবিক বোমা বানানোর জন্য এই ইউরেনিয়াম-235 এনরিচমেন্ট লাগে 90% উপরে। সরকার এবং প্রকল্প সংশ্লিষ্টরা বারবার আশ্বস্ত করেছেন, ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখানে প্যাসিভ সেফটি সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হওয়ার ক্ষমতা রাখে। নিরাপত্তার প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এটি বিশেষজ্ঞদের প্রধান অভিমত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ জনবল তৈরি হবে রূপপুরের প্রকৃত সুরক্ষা কবচ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধায় লোডশেডিংয়ের কারণে করাত কলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন, প্রভাব পড়ছে কারখানা শ্রমিকদের জীবন জীবিকার উপর। বিপাকে এই শিল্পের সাথে জড়িতরা, দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। অতিরিক্ত লোডশেডিং এর কারণে গাইবান্ধার যারা করাত কল বা সোমেলের শ্রমিক রয়েছে তাদের কিন্তু কাজ না থাকার কারণে এখন কর্মহীন হয়ে পড়েছে। কেন বসে আছেন? কারণ নেই, কারণ থাকে না, তার জন্য তো আমরা বই থাকা লাগে। পরে মাস খানি গেলে এই অবস্থা, সারাদিন পরে 1 ঘন্টা কারেন্ট পাই না। কারেন্ট থাকলে আমাদের কোনো সমস্যা হবে না। জেলার 7 উপজেলার 1500 করাতকল বা সোমেলে প্রায় 3500-এর উপরে শ্রমিক যেখানে সারাদিন কাটছাড়ায় ব্যস্ত সময় পার করত, সেখানে লোডশেডিং এর কবলে পড়ে কিন্তু তারা এখন অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এখন কারেন্ট নাই, আমরা যে কর্ম করি খাই সেটা যে হচ্ছে না, তো কি খাবো? সরকার কি দিবে? এই কারেন্টের জন্য তো আমাদের কর্ম নাই, আমরা কি খায় বাঁচি? আমাদের লোডশেডিং হচ্ছে, এই কারণে কাজকাম আমাদের কমে গেছে। মানুষ আস্তে আস্তে ঘুরে দিচ্ছে, সময় মতন কাজকাম মেকআপ দিতে পারছি না। তাকে খুব কষ্ট, বউ বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়ে আছি আমরা। মিল বন্ধ, আমরা কাঠ খাটে পাচ্ছি না, কারণ থাকে না। লোডশেডিং এর কারণে তেল জ্বালানির কারণে কোনো কিছু আমরা দিতে পারতেছি না তাদের। মেশিন যেটা চলে বিদ্যুৎ দিয়ে, সেইটা কাজের ক্ষেত্রে কমে আসছে, এবং এইটা কমে আসার কারণে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, যেখানে লেবার মিস্ত্রি ক্ষতিগ্রস্ত। এই সকল শ্রমিকদের প্রত্যাশা সরকার যেন দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং এর সমস্যার সমাধান করে। গাইবান্ধার কাঠপট্টি থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আমানত ফিরে পেতে এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সকাল 10টার দিকে নগরীতে বাংলাদেশ ব্যাংকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। চট্টগ্রামে একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানতকারীরা আজকে সহ 3 দিন তারা বিক্ষোভ করছেন। গত 2 দিন তারা আগ্রাবাদ এবং খাতুনগঞ্জের 5টি ব্যাংকে তালা দেওয়ার কর্মসূচি পালন করেছেন। আজকে তারা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভের জন্য নিউ মার্কেট মোড়ে তারা জড়ো হয়েছেন। এখন তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন, পুলিশ তাদেরকে যেতে বাধা দিচ্ছেন। যারা আমানতকারী তাদের মধ্যে শুনবো আসলে তাদের আজকের বিক্ষোভের যে তারা আহ্বান এবং আজকের বিক্ষোভের কারণ কি। আমরা এসেছি এখানে আমাদের হকের দাবি নিয়ে, আমরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা পুলিশ কর্তৃপক্ষকে বলেছি আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে আন্দোলন করছি, আমরা এমন কিছু করবো না যেটা আইন বিরোধী, রাষ্ট্র বিরোধী। আমরা শুধু আমাদের হকের দাবিটা আদায় করার জন্য এসেছি। আমাদের কষ্টার্জিত টাকা আজকে আমরা ব্যাংকে রেখে আমরা পথে পথে, আমরা রাস্তায় থাকার মানুষ না। আপনারা আমাদের পাশে থাকেন, দেখবেন যদি অন্যায় করে থাকি ধরে নিয়ে যাবেন। আপনারা এখানে স্টে করেন, আপনার যা বক্তব্য আপনারা দেন।
আমানতকারীরা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা অবস্থান নিয়েছেন। এখানে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা কথা বলবো আমানতকারীদের সাথে। আসলে হেয়ার কাটে আসলে আপনাদের মূলধনের কি পরিমাণ টাকা লোকসান? ওরে হেয়ার কাট বলতে একটা প্রতারণা, আর কিছু নাই। আমাদের টাকা ব্যাংকে রাখছি, কতদিন বার হতে হেয়ার কাট, আবার কত প্রথমে 2 লাখ টাকা দিব, ওইটাও ভাই নেই, ওইটাও ভাই নাই। এমনি প্রতারণা করতেছে টাকা খাওয়ার জন্য। আমাদের 76 লক্ষ আমানতকারী, প্রতিটা আমানতকারীর সাথে 4টা লোক খাওয়ার আহারযোগ্য লোক আছে। 3 কোটি মানুষ আহারযোগ্য লোক, ওরা আজকে রাস্তায়। স্মারকলিপি দিয়েছি, এই স্মারকলিপি আমরা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে দিয়েছি। তো ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে আজকের মধ্যেই ওরা কি ঢাকা বাংলাদেশ ব্যাংকের মধ্যে পৌঁছাবে, তো এর মধ্যে এই বিষয়ে আলোচনা করবে। চট্টগ্রামের যে আমানতকারীরা তারা অনতিবিলম্বে তাদের যে সমস্যা, তাদের যে আমানতের টাকা সেটি ফেরত পাওয়ার জন্য তারা উদ্যোতন যারা মহল রয়েছেন তাদের আহ্বান জানিয়েছেন এবং হেয়ার কাট বাতিলের জন্য তারা এখান থেকে বারবার দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করতে এবার রাজ্যটিতে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এবারের ভোটে জয়ের পর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে অমিত শাহকে। সহ পর্যবেক্ষক হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্বাচনে জয়ীদের সাথে বৈঠক করবেন তারা। সেখানে নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। আগামী 9 মে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠান। ওই দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দবাজার আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির কাছে হারের পর ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সবার মনে প্রশ্ন, তিনি বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবেন না ভিন্ন পথে হাঁটবেন। এছাড়া দলকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা 71 বছর বয়সী মমতার আছে কিনা, এসব প্রশ্নই দেখা দিয়েছে সবার মনে। নমস্কার, অনেক নমস্তে জানাচ্ছি। পরাজয়ে ডরে না বীর, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলে এতদিন বীর হিসেবেই দেখে এসেছেন, কিন্তু সত্তরোর্ধ্ব মমতার শারীরিক ও মানসিক সক্ষমতার সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে। সেই টাকাও বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। সংবিধান অনুযায়ী 7 মে শেষ হবে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের মেয়াদ। অর্থাৎ স্বেচ্ছায় পদত্যাগ করুন বা না করুন, মুখ্যমন্ত্রী হিসেবে মুকুটটিও হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই এই রাজনীতিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লিতে আর নেই দরকার, আগে আপনাদের পরিবর্তন করতে হবে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের এভাবে ভরাডুবির পর এখনই রাজ্যে মাথা তুলে দাঁড়ানো মমতার পক্ষে অসম্ভব। কেন্দ্রীয় সরকারের চাপ, রাজ্যে বিজেপির উত্থান এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তীক্ষ্ণ নজরদারি থাকবে মমতার উপর। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। রাজনীতিতেও এতদিন তিনি নিজের মতো করে চলেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও পাত্তা দিতে চাইতেন না। এখন সেই অবস্থান বদলাতে হবে কিনা সেটাও বড় প্রশ্ন। যদিও ভোটের ফল নিশ্চিতের পর রাহুল ফোন করেছিলেন মমতাকে, এমনকি ভোট চুরির অভিযোগও সমর্থন করেছেন কংগ্রেস নেতা। আপনারা যেভাবে আমাদের বরণ করেছেন, আমাকে 2011 সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে দলীয় রাজনীতিতে উত্থান ঘটে ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্রমে তিনিই হয়ে ওঠেন মমতার ডান হাত ও পাওয়ার সেন্টার। তৃণমূল কংগ্রেসে যে অসন্তোষ বা বিতর্কের সূত্রপাত, সেটাও অভিষেককে ঘিরে। প্রথমে মুকুল রয়, পরে শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁর মতো নেতারা দল ত্যাগ করেছেন এই ভাইয়ের ছেলের কারণে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতাচ্যুত হয়ে দলকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা কি মমতার রয়েছে, নাকি সেই দায়িত্ব পুরোপুরি চলে যাবে অভিষেকের হাতে? আর গেলেও কি সেই দায়িত্ব পালন করতে অভিষেক প্রস্তুত? ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। 25 মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ নারী ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে প্রস্তুতির জন্য কাল থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুরে বাফুফে ভবনে ঘোষণা করা হয় বাংলাদেশ নারী দলের স্কোয়াড। অধিনায়কত্ব করবেন আফিদা খন্দকার। দলে আছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার,
মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোসাম্মদ সাগরিকাদের মতো পরিচিত মুখ। সাফের টানা দুবারের চ্যাম্পিয়নদের এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেতে থাইল্যান্ড 2 সপ্তাহের ট্রেনিংয়ের পাশাপাশি 10 ও 22 মে দেশটির 2টি প্রিমিয়ার ডিভিশন ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে পৌঁছেছে হাম, রুবেলা সহ 10 ধরনের টিকার নতুন চালান। 24 ঘন্টায় হামে 7 জনের মৃত্যু। হাওড়ের পাকা ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন জেলার কৃষকরা। চরম দুশ্চিন্তায় তারা। নেত্রকোনায় 11 বছর বয়সী মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।